প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আপনারা জানেন যে দীর্ঘ 1.5 বছর পর করোনার কারণে স্কুল কলেজ খুলেছে। আমরা দেখেছি যে সেখানে উৎসাহ উদ্দীপনা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে, এবং করোনার যদিও কমতে শুরু করেছে, একটা সহনীয় পর্যায়ে প্রায় চলে এসেছে, তারপরেও যে কিছু সংখ্যা তো থেকেই যায়। দীর্ঘ 1.5 বছর পর যে স্কুল কলেজ খুলল এবং এই যে শিক্ষা, আমরা দীর্ঘদিন যে করোনায় অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায়, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের কী পরিকল্পনা এবং আরও কি কি করা যেতে পারে, এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। এনআই খান, সাবেক শিক্ষা সচিব, এবং আমাদের সাথে অনলাইনে যোগ দেবেন প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আমি এনআই খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। 1.5 বছর পর এই যে শুরু হলো স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম, আজকে দেখেছেন যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শুরু হয়েছে। তো আপনি কেমন দেখলেন এবং কি মনে করেন যে এটা আমরা কন্টিনিউ করতে পারবো কিনা? হ্যাঁ, আমি মনে করি যে এটা একটি ভালো খবর, এবং আমাদের সুযোগ্য সুদক্ষ ডিজি মহোদয় আছেন। আমি কাজ করেছি, দেখেছি, টেলিভিশনে কথা হয়, তাতে আমি বুঝতে পারি যে শিক্ষা সম্পর্কে গভীর জ্ঞান আছে, ওনাদের ধারণা আছে, এক্সপেরিয়েন্সও আছে, বাইরেও কাজ করেছে। সচিব মহোদয় খুব ভালো, আমার মনে হচ্ছে মন্ত্রী মহোদয় ওয়েল এডুকেটেড। সুতরাং ভালো কিছুই হবে, সব কিছুই খারাপ হয়েছে তাও বলা যায় না। এর ভিতরে চেষ্টা করেছেন ওনারা টেলিভিশনের মাধ্যমে, অনলাইনে এবং অ্যাসাইনমেন্টে, সেটা কাজ হয়েছে। তাছাড়া অনেক বিষয় আছে যে গ্রাম থেকে শহরে না আসলে, শহরের অনেকে কিন্তু গ্রামে গেছেন, গ্রামে গিয়ে কিন্তু গ্রামে আগে অনেক ভালো খাবার দাবার শহরে চলে আসতো, সেটা কিন্তু আসেনি। সুতরাং সেই বাচ্চারা কিন্তু শহরের থেকে গ্রামে গিয়ে আলাদা একটা পরিবেশ পেয়েছেন, সেখানেও তাদের একটা ইন্টারাকশন এবং লার্নিংয়ের বিষয় কিন্তু আছে। এরপরে আর একটা বিষয় হচ্ছে যে খাবার দাবার ভালো শহরে চলে আসে, কিন্তু তখন গ্রামে ছিল। সেসব ভালো মন্দ দিয়ে আছে, এবং এখন যে খোলা হলো আমি মনে করি ভালোই হবে। কয়েকটা বিষয়ে পরামর্শ অবশ্যই আছে, সবসময় পরামর্শ দেওয়া, সেটা হচ্ছে ক্লাস শুরু হবে যখন এরকম পরিস্থিতি হয় অবশ্যই তখন বন্ধ করতে হবে। তবে একটা নিবিড় সম্পর্ক দরকার, স্বাস্থ্য বিভাগের সহায়তাও দরকার। যদি কোনো কিছু হয় টেস্ট করার সহজে প্রায়োরিটি দিয়ে সুযোগ পায় স্কুল, আমি তো মনে করি যে আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে সেখানে ডাক্তার নিয়োগ করা উচিত। তবে দেখা যায় বিশেষ হেলথ হয়তো ওখানে নাও থাকতে চাইতে পারে, সুতরাং অনেক ডাক্তার মার্কেটে আছে। তো প্রজেক্ট বেসিসে বা টেম্পোরারি বেসিসে বা কন্ট্রাক্টে প্রতিটা কমিউনিটি ক্লিনিকে কিন্তু নিয়োগ দেওয়া যায় ডাক্তার, এবং তারা নিবিড় যোগাযোগ রাখতে পারে সকল স্কুলের সাথে, যখন যেটা প্রয়োজন সেটা পরামর্শ দিতে পারে। লোকাল লেভেলকে ক্ষমতায়িত করতে হবে, ম্যানেজিং কমিটিকে, তারা ডিসিশন নেবে যে কয়দিনে ক্লাস হবে না হবে সেসব বিষয়। যদি কোথাও কোনো অনিয়ম করে সেটা ইন্টারভেনশন। লোকাল ম্যানেজিং কমিটি বা লোকাল অথরিটি বা স্কুল কর্তৃপক্ষের কথা বলছেন, কিন্তু সেন্ট্রালি তো একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেন্ট্রালি অবশ্যই, সেটা হচ্ছে পলিসি গাইডলাইন। আমি বলবো সেন্ট্রালি যেটা আসছে সেটা পলিসি গাইডলাইন, কিন্তু কিছু বিষয় আছে ডে টু ডে গাইডলাইন সেন্ট্রাল থেকে দেওয়া উচিত না বা সম্ভব না। কারণ অনেক স্কুলে অনেক শিক্ষার্থী আছে, অনেক স্কুলে কম, যাদের কম আছে তারা তো প্রতিদিন চালাতে পারে। এবং আমরা দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই সময়ে গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনলাইনে যেতে পারেনি। কিন্তু আবার গ্রামের একটা সুযোগ, সেখানে হচ্ছে শিক্ষার্থী কম, 2-4টে স্কুল বাদে বেশিরভাগ জায়গায় কম শিক্ষার্থী। সুতরাং সেখানে অল্টারনেটিভলি খোলামেলা জায়গা, সেখানে কিন্তু প্রতিদিন সপ্তাহে 5 দিন ক্লাস নেওয়া সম্ভব অনেক জায়গায়। আমি সব জায়গায় বলছি না, সেই ক্ষমতা দেওয়া উচিত লোকাল লেভেলকে। এনাই খান, আপনি যেটা বলছেন, আপনি সাবেক শিক্ষা সচিব ছিলেন, আপনি গ্রামের কথা যখন তুললেন, আমরা দেখেছি যে পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিকও আছে। যে আপনি অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলেছেন, আপনি অনলাইন বা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে যারা অন্য যেগুলো কারিগর, তারা আপনি অন্যতম কারিগর, আমি ছিলাম, একসাথে ছিলাম, যে ডিজিটাল বাংলাদেশের গড়ার ক্ষেত্রে অনেক ভূমিকা অনেকদিন এগিয়ে গিয়েছে। কিন্তু এই কথা তো ঠিক যে ধরেন হয়তো মেকানিজম আছে, কিন্তু তাদের হয়তো অর্থনৈতিক ক্ষমতা হয়তো ছিল না, সেক্ষেত্রে হয়তো যে অনলাইনে ক্লাসগুলো গ্রামের শিক্ষার্থীরা তো সেভাবে করতে পারেনি।
দেখুন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক বেড়েছে। আমাদের যেটা সমস্যা আমি মনে করি ম্যানেজমেন্ট ইস্যু। আমাদের দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ছাড়া আমাদের কোনো ভালো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নেই। এই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই তুলনা করতে পারি। সেখানে কিন্তু একেবারে ওয়ার্ল্ড ক্লাস অনেক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে। আমি নিজেও সেখানে সপ্তাহখানেকের বেশি থেকেও দেখে আসছি। ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু, আমাদের এইদিকে নজর দেওয়া দরকার। এটা শিক্ষা বলে না, সকল ক্ষেত্রে। দুই হচ্ছে যে আমাদের যে গ্রামের শিক্ষার্থী, তাদের আরেকটা দিক, সেটা কিন্তু ভালোভাবে এক্সারসাইজ করা সম্ভব হয়েছে এই সময়। সেটা হচ্ছে কি, দেখুন আগে আইকিউ বলতো, ইন্টেলিজেন্ট কোশেন্ট, কিন্তু দেখা গেছে আমেরিকানদের স্টাডিতে তাদের গত 100 বছরে আইকিউ বেড়েছে, কিন্তু একটা জিনিস তাদের কমেছে, ইমোশনাল কোশেন্ট, অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স বা সোশ্যাল ইন্টেলিজেন্স, এটা কমেছে। আমাদের দেশে এমন কোনো স্টাডি নেই, কিন্তু আমি মনে করি যে আমাদের এটা নজর দেওয়া দরকার। আরবানাইজেশন হচ্ছে, ইন্টারাকশন কম হচ্ছে, এখন ইমোশনাল সাইডটা অ্যাড্রেস করার জন্য। এবং গ্রামে যে বাচ্চারা ছিল কিংবা শহরের বাচ্চারা তাদের বাপ মাকে কিন্তু পেয়েছে, সাথে বাবা মাকে সাথে পেয়েছে, ইন্টারাকশন করছে, দুইজনে চাকরি করে পায়নি। সুতরাং অনেক পজিটিভ দিকও ডেফিনেটলি আছে। যে সাথে একটা কথা বলি, অনেকেই যেটা বলছে, লেখালেখিও হচ্ছে, সেটা হচ্ছে যে 1.5 বছর পরে খোলা হলো, কিন্তু বিশ্বের অন্য জায়গায় হয়তো একবার খুলেছে আবার বন্ধ করেছে, ট্রায়াল অ্যান্ড এরর হয়েছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন যে করোনা সব বিভাগে বা সব জেলায় বা গ্রামে গঞ্জে প্রথম থেকে কিন্তু ছিল না। মানে আমরা সারা 1.5 বছরই স্কুল কলেজ বন্ধ রাখলাম, আরও আগে আমরা একটু মানে কোথাও খুলতে পারতাম কিনা। আমি তো প্রথম থেকেই বলে আসছি, আমার ইউটিউব চ্যানেলেও আমি বলেছি, আমি মনে করি প্রথম দিকে এটা দরকার ছিল। রিস্ক আছে, রিস্ক ফ্রি কোনো কিছুই হয় না। আপনি দেখেন, এই যে খোলা হয়েছে, এখন লকডাউন নেই, লকডাউনের সময় অ্যাক্সিডেন্ট হয়নি, এখন হিউজ পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেন। সুতরাং তাই জন্য কি আমাদের সব লকডাউন করে রাখতে হবে সেটা না। তবে একটা বড় বিষয় হচ্ছে আমাদের দেশে যে সোশিও কালচারাল যে অবস্থান, এই অবস্থায় অনেক অভিভাবক চিৎকার চেঁচামেচি করতো, সরকার সেই রিস্কটা নেয়নি, কর্তৃপক্ষ সেই রিস্কটা নেয়নি, সেটা সুযোগ দিয়েছে। কিন্তু আসলে রিস্ক ছাড়া ইউরোপিয়ানরা যদি জাহাজে করে মানুষ না নিয়ে যেত আমেরিকায়, আজকে তাই হতো। 1,20,00,000 লোককে নেওয়া হয়েছিল আমেরিকায়, তার প্রায় 1 কোটি মারা গেছে পথে এবং ওখানে গিয়ে নানান নূতন অসুখ বিসুখে। সুতরাং নূতনকে এক্সপ্লোর করতে হলে, কোনো সমস্যাকে ওভারকাম করতে হলে রিস্ক নিতে হবে, ট্রায়াল অ্যান্ড এররে যেতে হবে। সেখানে অবশ্যই সমস্যা আছে, কিন্তু সমস্যাকে মোকাবেলা করব না পলায়ন পার মনোভাব থাকবে। কিন্তু এই যে স্যার যেটা বললেন, এটা করতে যেয়ে তো যে এত ক্ষতি হয়ে গেল 1.5 বছর, মানে কত রকম যে ক্ষতি হয়েছে শিক্ষায়, বলা হচ্ছে যে করোনায় শিক্ষাখাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাহলে আমরা আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে এই ধরেন প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে বিশ্ববিদ্যালয় আছে, এক এক জায়গায় এক এক রকম ক্ষতি, এই ক্ষতি পোষানো কি আদৌ সম্ভব হবে? দেখুন, আমি মনে করি সম্ভব হবে না, তবে পুরোপুরি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না, কিছু তো সম্ভব হবেই। সেটা যদি পদক্ষেপ নেওয়া হয়, যেমন একটা আমি মনে করি কমিউনিটি লাইব্রেরি খোলা দরকার, ছোট ছোট করে। এটা খুব বেশি টাকার না, আমাদের একাধিক মন্ত্রণালয়ের রিসোর্স পুলিং করতে হবে। যেমন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, লোকাল গভর্নমেন্ট। আপনি জানেন যে আমাদের এটুআই মাত্র 10 কোটি টাকা বছরে থাকতো, আমরা অন্য মন্ত্রণালয় সব পুলিং করেছি। কিভাবে অন্য মন্ত্রণালয় একটা ট্রেনিং, আমরা আপনারা গিয়ে একটা লেকচার দিয়ে দিয়েছেন, আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি টিম মেম্বার ছিলেন এটুআই। সুতরাং এটা হচ্ছে রিসোর্স পুলিংয়ের কনসেপ্টটা আমাদের নেই, আর একটা কমন রিসোর্সের কনসেপ্টটা নেই। আমরা সব জায়গায় একটা করে বিল্ডিং খাড়া করি, কক্সবাজার দেখেন প্রত্যেক ডিপার্টমেন্টে একটা করে রেস্ট হাউস। তা যদি না হয় সবাই মিলে একটা 5 স্টার হোটেল করতো, একটা উইং থাকতো, সবাই ফ্রি থাকবে, আর একটা উইং ভাড়া দেওয়া হতো, আরও বেশি এনভায়রনমেন্ট পেত না। এখানেও কিন্তু রিসোর্স পুলিং করে লাইব্রেরি করার সুযোগ আছে। আপনাকে বাকিটা শুনবো। আমরা আমাদের সাথে পেয়েছি প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রফেসর গোলাম ফারুক, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি সারাদিন না, আসলে বেশ কয়েকদিন ধরে অত্যন্ত ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে আপনার কেটেছে, আজও ব্যস্ততার মধ্যে কেটেছে। এর মধ্যে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে শুরুতে ধন্যবাদ জানাই।
সাথে সাথে যেটা আপনাকে জানতে চাই যে আজকে তো স্কুল কলেজ খোলা হলো, কার্যক্রম শুরু হলো, আপনার অভিজ্ঞতা কি, মানে কেমন দেখলেন, মানে আপনাদের প্রত্যাশা অনুযায়ী কি শুরু হয়েছে বলে মনে হয়? জি, অনেক ধন্যবাদ। যে আমরা দেখেছি, আপনি ঠিকই বলেছেন যে আমরা বেশ কয়েকদিন ধরে, শুধু আমি নই, আমাদের সব কর্মকর্তারা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, এবং আমরা আজকে যেটা দেখলাম, আজকে তো আমরা একটা মোটামুটি চূড়ান্ত ফল দেখার আশা করেছিলাম। আমরা দেখেছি যে করোনার জন্য যা যা করা দরকার সেটা, যেমন আমরা যেটা মেজর ইন্টারভেনশনের কথা বলেছিলাম, হাত ধোয়া, আমাদের আপনার মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং এক এক সময় এক এক শ্রেণীর শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকানো, এইসব বিষয়গুলো আমরা যে রিপোর্টটা পেয়েছি তাতে সবাই মোটামুটি করেছেন। কিন্তু একটা বিষয় আমরা একটু মনে হয় সব জায়গায় ঠিক মতো হয়নি, এটি হচ্ছে একেবারে নিট এবং ক্লিন করা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে। সেইখানে কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে পুরোপুরি পরিষ্কার করতে পারেননি, অনেক জায়গায় ময়লা রয়ে গেছে। আমরা কিন্তু চাচ্ছি যে এই ময়লাও যেন না থাকে, শুধুমাত্র করোনা প্রতিরোধ নয়, আমরা চাচ্ছি এই ময়লা না থাকে, ডেঙ্গুর যেন কোনো লার্ভা তৈরি হওয়ার কোনো মানে সুযোগ না থাকে কোনো প্রতিষ্ঠানে, সেই সব বিষয়গুলো কিন্তু আমরা চাচ্ছি। সর্বোপরি আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু করোনার চ্যালেঞ্জ মোকাবেলা করবে তা নয়, তারা একই সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে স্থায়ীভাবে স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠান হিসেবে তৈরি করবে। সেই ক্ষেত্রে আমরা কিছুটা ঘাটতি দেখেছি। জি, আচ্ছা, এই ঘাটতি পূরণ করার সাথে সাথে যেটা হলো যে আমরা সাধারণভাবে অভিজ্ঞতা থেকে যেটা দেখি সেটা হলো যে প্রথম দিন তো উৎসাহ উদ্দীপনা থাকে, এবং যেহেতু আপনাদের কঠোর নজরদারি তদারকি ছিল, স্কুলগুলো হয়তো সেই রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টাও করেছে, কিন্তু এর পরবর্তীতে আপনাদের তদারকি এটা কেমন থাকবে বা সে কি পরিকল্পনা করেছেন? এটি কিন্তু আমাদের তদারকি শেষ হয়ে যায়নি, এবং আপনি যেটা বলছেন যে আজকে নজরদারি ছিল, আজকে না, গত এক সপ্তাহ ধরে নজরদারি ছিল, এবং এই নজরদারি আরো থাকবে। আমরা এই নজরদারি আমরা রাখবো, এবং আজকে যে অবস্থা আপনারা দেখেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা আশা করছি অবস্থার ক্রমান্বয়ে আরো উন্নতি হবে। জি, আচ্ছা, এই যে আপনাদের যে করোনা নিয়ে নিঃসন্দেহে আমাদের সবার গার্জিয়ান বা অভিভাবক বা শিক্ষার্থী সবার মধ্যে করোনা যেহেতু এখন একটা কমে এসেছে, আমরা আশা করি যে আবার বন্ধ করতে হবে না, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আপনাদের সমন্বয়টা কেমন হচ্ছে, যে আসলে এই তদারকির ক্ষেত্রে বা করোনা আবার মানে আক্রান্ত হচ্ছে কিনা শিক্ষার্থীরা, আবার এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আপনাদের এ বিষয়ে কেমন কার্যক্রম? জি, অনেক ধন্যবাদ। আপনি বলছেন সমন্বয়ের কথা, নিশ্চয়ই আমাদের সমন্বয়টি খুব চমৎকার সমন্বয় আছে। আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নিয়েছেন, সেটা কিন্তু ওনাদের সাথে কথা বলেই নিয়েছেন। আমরা কারিগরি কমিটি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, সবার সঙ্গে পরামর্শ করেই কিন্তু সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু আমরা প্রতিদিন আমরা কোথাও সংক্রমণ হবে কিনা, হচ্ছে কিনা, কোনো সিমটম কোথাও দেখা যাচ্ছে কিনা, এইসব বিষয়ে কিন্তু প্রতিদিন আমরা রিপোর্ট নিচ্ছি। যেমন এই পর্যন্ত আমার কাছে প্রায় 15,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের রিপোর্ট চলে এসেছে সারা দেশে, এবং সেই রিপোর্ট আমরা যদি দেখি যে কোথাও সংক্রমণ হয়েছে বা কোনো কেউ অসুস্থ হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব, এবং তারা আমাদেরকে পরামর্শ দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আরেকটি বিষয় আমরা করেছি, সেটি হচ্ছে যে এই যে রিপোর্টিংটা, এই রিপোর্টিংটা আমরা একটা চেক লিস্ট করেছি। এই চেক লিস্টের মাধ্যমে কিন্তু রিপোর্টিংটা হয়, এবং সেই চেক লিস্টটাও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাপ্রুভ করে দিয়েছেন, মানে তারা দেখে দিয়েছেন যে এটা ঠিক আছে কিনা। অর্থাৎ তাদের সঙ্গে সমন্বয় করেই আমরা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছি। এনাই খান, আপনি যে আলোচনা শুরু করেছিলেন, আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে এই যে করোনায় দীর্ঘ 1.5 বছর শিক্ষাক্ষেত্রে তো ব্যাপক ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নেওয়া কিভাবে সম্ভব হয়, পুরাটাও যদি সম্ভব না হয় তাহলে যতটা সম্ভব সেটা কিভাবে নেওয়া সম্ভব? আপনি বলেছিলেন যে কমিউনিটি লাইব্রেরি করা যেতে পারে। আরেকটি পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে ড্রপ আউটকে স্কুলে নিয়ে আসার জন্য ব্যবস্থা নেওয়া। ড্রপ আউট হবেই, স্বাভাবিক, সেটা অনেক দিন ইউজ অ্যান্ড ডিসইউজের বিষয় আছে। সেটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে আমি মনে করি আমার একটা অভিজ্ঞতা আছে। আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম ইউনো থাকাকালীন শিবালয়ে। ওরা এখনও, ওখানকার মানুষ আমাকে স্মরণ করে। আমার সাথে চমৎকার সম্পর্ক ছিল শিক্ষকদের। ওনাদেরকে আমি বলেছিলাম, আপনার স্কুলে যেটা ড্রপ আউট সেটা তালিকা করে আপনার
সামনে ঝুলিয়ে রাখবেন, সামনের দেয়ালে, মানে প্রধান শিক্ষক যেখানে বসেন তার সামনের দেয়ালে। মূলত প্রাইমারিতে কাজ করেছি। তো সেটার পরে বলেছি, এরপরে আমি বলেছি যে এটা 10 জন যদি হয়, 5 জন শিক্ষক থাকে, শিক্ষকের ভিতর 2 জন 2 জন করে ভাগ করে দেবেন। আর যারা গভর্নিং বডির সদস্য থাকবেন তাদের ভিতরেও ওই একই মানুষদের ভাগ করে দেবেন। তাহলে গভর্নিং বডিরা স্থানীয়, তারা চেষ্টা করবে, শিক্ষকরাও চেষ্টা করবে। শিক্ষকদের চেষ্টা করা একটা স্টাইল আলাদা, আর গভর্নিং বডি তো তাদের বাড়িতেও যেতে পারে, এলাকায় বাস করে, সুতরাং সুবিধা। তো সেটা করে আমি দেখেছি যে প্রায় সব ড্রপ আউটকে আনা সম্ভব, 2-1 জন বাদে, যারা বাইরে চলে যায়, অনেক সময় শহরে যায় কাজের জন্য। আমি মনে করি যে এই ক্ষতিপূরণ এভাবে পোষানো যায়, তবে এর সাথে আর কিছু এডিশন করতে হবে। তখন তো এই পরিবেশ ছিল না, তো এখন কি করতে হবে, একটা যে আমাদের উপবৃত্তির বিধান আছে, সেখানে উপবৃত্তির বিধানকে রিয়ালাইন করতে হবে। কিভাবে রিয়ালাইন? আগে যে নিয়মকানুন আছে, এটা নিয়মকানুনটা একটু পাল্টে তার সাথে অ্যাড করতে হবে যারা ড্রপ আউট তাদেরকে উপবৃত্তি দেওয়া যাবে। যদি তারা নিয়মিত স্কুলে আসে তাহলে তারা পাবে এই উপবৃত্তিটা। এটা আমি মনে করি একটা কৌশল চুম্বকের মতো কাজ করবে। জাস্ট একটা উদাহরণ দিলাম। আর একটা আমার সাজেশন, একটু আগে শুনলাম যেটা ডিজি থেকে, ডিজি সেকেন্ডারি এডুকেশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট হবে। এগুলো আসলে রিপোর্ট করলে কাজ হবে না, এটা হচ্ছে স্থানীয় স্কুল থেকে ওই থানার হাসপাতালে রিপোর্ট করতে হবে বা লোকাল ক্লিনিকে, কমিউনিটি ক্লিনিকে। তাহলে সুবিধা হবে কি, যদি লোকাল কমিউনিটি ক্লিনিকে রিপোর্ট করার অভ্যাস করা হয় না, ইনস্ট্যান্টেনিয়াসলি রিপোর্ট হবে, সাথে সাথে অনলাইনে সাজেশন চলে আসবে, আর ওখান থেকে পাঠাবে ডিজির কাছে, ডিজি থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ তার ভিতরে এটা ইফেক্টিভ হবে বলে মনে হয় না। এটা জাস্ট পরামর্শ দিতে পারে, তবে আইডিয়া ইজ ভেরি গুড। জি, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। আপনার কাছে যেটা জানতে চাই, এই নিশ্চয়ই আপনি জানেন যে অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছে এই 1.5 বছরে, অনেক স্কুল বন্যার মধ্যে তারা খুলতে পারেনি, অনেক শিক্ষক তাদের চাকরি হারিয়েছে, অনেক ড্রপ আউট হয়েছে শিক্ষার্থীদের, অনেক বিয়ে হয়ে গিয়েছে। এই যে সমস্যাগুলো আপনাদের অবশ্যই নজরে আছে এবং আপনারা জানেন, এইগুলো নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা? জি, আপনি ড্রপ আউটের কথা বলছেন। ড্রপ আউটটা তো আমাদের কিছু না কিছু তো হয়, প্রতি বছরই হয়। তবে এবার আশঙ্কা করছেন অনেকে যে ড্রপ আউট রেটটা বাড়তে পারে। আসলে ড্রপ আউটটা কেমন বাড়লো সেইটা আমরা বুঝতে পারবো এখন, কয়েকদিন স্কুল চলার পর আমরা বুঝতে পারবো যে আসলে কত কি সংখ্যক বা কি হারে এই ড্রপ আউটটি হলো। তারপর আমরা আসলে সেই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়। কিছু ব্যবস্থা তো আমরা ইতিমধ্যেই আমরা নিয়েছি। আপনি জানেন যে আমাদের যে উপবৃত্তি প্রকল্প আছে, সেটা ড্রপ আউট রোধ করার একটা বড় উপায়, সেটা আমরা নিয়েছি। এবং সেটা ছাড়াও আমাদের আমরা যেটা বলেছি, আমাদের একটা গাইডলাইন দিয়েছি আমরা। সেই গাইডলাইন অনুযায়ী আমরা বলেছি যে আমাদের শিক্ষকরা খুব নজরদারিতে রাখবেন যে কারা কারা আসছে না, কেন আসছে না, এবং সেই বিষয়গুলো তারা সমাধান করার চেষ্টা করবেন। একটি বিষয়ে একটা ট্রেন্ড একটু বলি আপনাকে, যে এটা ঠিক যে অনেক দিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী হয়তো কাজে নেমে গেছে। এটা হয়েছে অনেক ক্ষেত্রে, বিয়েও হয়ে গেছে, কাজও নেমে গেছে, এরকম কিছু হয়েছে। তবে আমরা যখন আবার অ্যাসাইনমেন্ট কাজটি শুরু করলাম, তখন আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী আবার সেই কাজ থেকে ফিরে এসে আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। আবার অনেকে কাজও করেছে, অ্যাসাইনমেন্টও জমা দিয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। এখন আমরা যখন স্কুল খুললো, এখন আমরা আসলে পরিষ্কার বুঝতে পারবো আসলে এই ড্রপ আউটের হারটা কেমন, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অনেক স্কুল যে বন্ধ হয়ে গিয়েছে, সেগুলোর বিষয়ে আপনাদের কোনো পরিসংখ্যান বা এরকম জানা আছে কিনা? না, স্কুলগুলো যে বন্ধ হয়েছে সেই অর্থে আপনি যদি বলেন যে আমাদের একেবারে রেকগনাইজড যে স্কুলগুলো, স্বীকৃতিপ্রাপ্ত ইত্যাদি, এরকম স্কুল বা এমপিওভুক্ত স্কুল, এরকম স্কুল তো বন্ধ হয়নি। বন্ধ যেগুলো হয়েছে, যেগুলো খুবই ব্যক্তি মালিকানায়, ছোটখাটো, কোনো স্বীকৃতি না নিয়ে, কোনো অনুমতি না নিয়ে তারা করছিলেন, খুবই ছোটখাটো স্কুল, সেই রকম কিছু স্কুল বন্ধ হয়ে গেছে। তবে সেটাও যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য তো দুঃখজনক বটেই। তবে শিক্ষার্থী যারা ছিলেন তাদের কোনো অসুবিধা হবে না, তারা সেই স্কুল থেকে অন্য স্কুলে নিশ্চয়ই এনরোল করতে পারবে এবং করেছে, এটা আমরা জানি। তো এবং দেখা যাক, আমরা যখন এখন খুললাম, তারাও হয়তো আবার সেই পুরনো অবস্থায় ফিরে যেতে পারেন। যে আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো যে আপনার 5ম শ্রেণীতে ক্লাস প্রত্যেকদিন হবে, সম্ভবত যে প্রাথমিক শিক্ষা সমাপনী যে পিইসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা,
এটা আপনি যেহেতু মাধ্যমিকে জানি না আপনি কতটা কি বলবেন। জি প্রাথমিকের বিষয়ে আমার কথা না বলে ভালো, কারণ আমি আচ্ছা ঠিক আছে, এটা তাহলে এটা থাকলো। কিন্তু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে যেটা রূপরেখা দিয়েছেন, আমরা জানতে পেরেছি যে বিভাগীয় 3টা পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। এটা নিয়ে অনেক সমালোচনা আছে। আপনাদের আসলে কি চিন্তা ভাবনা থেকে এটা করতে যাচ্ছেন? অনেকগুলো বিষয় আছে এখানে। একটি ধরেন যে বাংলা, ইংরেজি, এখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়। আমরা তো আসলে করোনার বিষয়টা বিবেচনা রেখেছিলাম, যেন সামাজিক দূরত্বটা বজায় থাকে, এটা আমাদের প্রায়োরিটি ছিল। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা ছিল প্রায়োরিটি যখন আমরা এই পরিকল্পনাটি করি। ফলে আমরা ওই যে ক্রাউডটা এড়ানো ছিল একটা বড় আমাদের উদ্দেশ্য, যে যাতে এই ক্রাউডটা তৈরি না হয়, এটা আমরা ভেবেছিলাম। আর অন্যান্য বিষয় যেগুলো আছে যে আপনার এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, আমরা ভেবেছিলাম যে আপনার এই যে বাংলা, ইংরেজি, এটা তো তারা সবসময় আগেই পড়ে এসছে, পরেও পড়বে, ফলে এটা একটা নিজেরাও অনেকটা পড়তে পারবে, সেটাও আমরা ভেবেছিলাম। তবে এর পক্ষে বিপক্ষে মতামত আছে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই ক্রাউডকে যেন আমরা এড়িয়ে যাই, তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন আমরা নিশ্চিত করতে পারি। জি, আমাদের সঙ্গে থাকুন। আমি এনআই খান, আপনার কাছে এই দুটো প্রশ্ন যদি একসাথে ছোট্ট করে যদি উত্তর দেন। যে একটা হচ্ছে পিইসি পরীক্ষা নিয়ে এমনিতেই অনেক সমালোচনা আছে, আমি জানি না আপনার সময় এটা শুরু হয়েছিল কিনা, যে পিইসি 5ম শ্রেণীতে যে এটা ধরেন পরীক্ষা এই যে শুরু হলো 1.5 বছর, এর 2 মাসের মাথায় হলো এই পিইসি পরীক্ষাটা শুরু হবে। 1.5 বছর পরে এসে এই বাচ্চা 5-এর বাচ্চা তো বেশি বড় বাচ্চা না, 2 মাসের মাথায় এসে তাদের পরীক্ষাটা দিতে হবে। তাদের যে মনস্তাত্ত্বিক একটা চাপ পড়বে সেটা বিবেচনায় নেওয়া হয়েছে কিনা। আর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যে 3টি বিষয়ে পরীক্ষা হবে, এটা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? দেখুন, এই পিএসসি পরীক্ষাটা আমি নিজে ইন্ট্রোডিউস করেছি আমার সময়ে। যারা এই সিস্টেমের বাইরে তারা বুঝবে না। আমি প্রশ্ন করি আমার অভিজ্ঞতা থেকে, এবং তখন এডিবির এখানকার ছিলেন নেপালিস, এই উপমহাদেশীয়, আমি যতদূর মনে করতে পারি সে ফুল আমাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু অন্য ইউরোপিয়ান যারা তারা সাপোর্ট দেয় না। কেন? তার কারণ হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। আমি যখন ডিজি ছিলাম তার আগের থেকেই শুনছি, তখন সরকারি স্কুল ছিল এবং বেসরকারি রেজিস্টার্ড ছিল, উভয় বলতো আমাদেরটা বেস্ট, আমরা বেশি পড়াশোনা করাই। তারপরে আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারে না, কোনো ইয়ারডিস্টিক নেই, আসলে কি হচ্ছে আমরা কিছুই জানি না, কোনো মূল্যায়নের সিস্টেম নেই, তাহলে নিজস্ব ছাড়া কোনো কেন্দ্রীয় মূল্যায়ন নেই। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে ডেফিনেটলি, তো সেই সিদ্ধান্তটি ছিল এই পরীক্ষা নিয়ে দেখা গেল প্রায় 700 থেকে 1200 স্কুলের কেউ পাশ করে না, এবং বহু স্কুলের অসংখ্য শিক্ষার্থী পাশই করে না। তারপরে বোঝা গেল কি, যে যা এতদিন বলেছে তারা আসলে এই সিস্টেম সম্পর্কে আমি বলি তাদের ধারণা নেই। এবং এখন কি অবস্থা, এখন দেখবেন যে সেই অবস্থা নেই, এখন পাশ করে না এমন স্কুল নেই। সুতরাং একটা ব্যবস্থা থাকতে হবে ম্যানেজমেন্টের, যে কিভাবে বুঝতে পারবে কি হচ্ছে। পর খুলে 2 বছর মাথায় এই বাচ্চাদেরকে পরীক্ষা দেয়া, এটা অন্যভাবে ভাবা যেত কিনা, মানে তাদের উপর যে চাপটা পড়ে। দেখুন, আমি সব সময় বলেছি যে পরীক্ষা গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিচিং লার্নিং। আর একটা হচ্ছে পরীক্ষা আমাদের যেভাবে নেওয়া হয় সেটা হচ্ছে এখানে সোশ্যাল স্কিল, ইমোশনাল স্কিল, অন্য বিষয়গুলো থাকে না, শুধু নলেজ বেসড। ইভেন আমি বিসিএস পরীক্ষায়ও কুইজও দেখি জিজ্ঞাসা করা কোন সালে কোনটা আবিষ্কৃত হয়েছে, এগুলো আমি মনে করি দিজ আর নট গুড কোয়েশ্চেন ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আই ক্যান টেল ইউ। তো সুতরাং এইটা পরীক্ষাও কিন্তু একটা আর্ট, প্রশ্ন করা কিন্তু একটা সোজা না, কিন্তু কঠিন জিনিস। তো আমার কাছে মনে হয় যে এটা তারা করেছে, আমি ঠিক প্রেক্ষাপট বলতে পারবো না। তা আমি যখন ছিলাম আমি দেখেছি, সেজন্য অনেকে বাইরের লোকে যারা তারা মনে করে পরীক্ষার কিছুই দরকার নেই, অনেকে বলে বিদেশে কোনো পরীক্ষা নাই, তারা আসলে বিদেশ সম্পর্কে কোনো ধারণা নেই। আমি অন্তত 40টা দেশের স্কুলে বসে দেখে আসছি। আপনি পরীক্ষা বলেন, আপনি পরীক্ষা না মূল্যায়ন বলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ মূল্যায়নের ব্যবস্থা আছে কিনা। যেমন আমরা মনে করি যে ধারাবাহিক মূল্যায়ন যেটা আমি বলি, এটা যদি এই সময় ইন্ট্রোডিউস করা যেত সবচেয়ে ভালো হতো। কেন এই যে পরীক্ষা নেওয়া হয়, কোনদিন খাতা ফেরত দিয়ে বলা হয় যে তুমি কোথায় ভুল করেছো, বলা হয় না, ফিডব্যাক নেই, লাভ কি এই পরীক্ষা হওয়া উচিত কন্টিনিউয়াস এবং
সেটা ফিডব্যাক দেওয়া উচিত, তোমার এই জায়গায় ইমপ্রুভ করতে হবে। শিক্ষক বুঝতে পারবে কোথায় তার ঘাটতি আছে। এই জন্য এখন একটা সুযোগ আসছে, আমি মনে করি ধারাবাহিক মূল্যায়নের একটা ব্যবস্থা করা উচিত। কঠিন কাজ আমি জানি, এটা সোজা না, তখন শিক্ষকরা অতিরিক্ত সময় দিতে চান না। অতিরিক্ত সময় না দিলে শিক্ষক যিনি থাকেন, বিষয় শিক্ষক, তিনি এই ধারাবাহিক মূল্যায়ন করবেন, হেডমাস্টার যিনি থাকবেন তার কাছে পাঠাবেন, তিনি পরামর্শ দেবেন। দিস আর নট ভেরি ইজি থিং, সময় কনজিউমিং, আমাদের লোকেরা সময় দিতে চায় না। দুই, আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি পরিষ্কার করে না বলি তাহলে বুঝবে না। তো ধারাবাহিক মূল্যায়নের আর একটা সুবিধা হচ্ছে এটা কন্টিনিউয়াস, সারা জীবনের জন্য একটা ডেটা থাকে। কিন্তু যে পরীক্ষা আমাদের নেওয়া হয় এটা মোস্টলি নলেজ বেসড। এখানে কিন্তু আরও অনেক বিষয় যদি ইনক্লুড করা হয়, যেটা পাবলিক পরীক্ষা হয়, তাহলে তাকে বোঝা যায় তাকে আমরা কেমন ধরনের মানুষ বানাচ্ছি, ইমোশনালি কেমন, আইকিউ কেমন, নলেজ কেমন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তার কেমন, সেসবগুলো করে সেইগুলো মানে আপনি একটা পাবলিক পরীক্ষা নিয়ে, পাবলিক পরীক্ষা একটা বড় মানে ক্যানভাস থেকে বলেছেন, কিন্তু এখন তো অবস্থা তো একটু ভিন্ন বাস্তবতা। আমি একটু, কিন্তু এখন আরো সুযোগ বেশি। একটা সমস্যা হয়েছিল, এই সমস্যার পরে সবসময় পৃথিবীতে নতুন জিনিস আছে। দেখুন যে স্যার আমি একটা জাস্ট সংক্ষেপে একটু প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আপনার কাছে যেটা জানতে চাই, এই যে 1.5 বছর পর খোলা হলো, এটা সব নিঃসন্দেহে একটা ভালো খবর যে আমরা স্কুল কলেজগুলো খুলতে পেরেছি, কিন্তু যে ক্ষতি হয়ে গিয়েছে বিভিন্ন পর্যায়ে, প্রাইমারি এবং থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা, যদি সংক্ষেপে একটু বলেন। জি, আপনি যেটা বললেন যে ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতি তো হতেই পারে। আমরা এখন আসলে ঠিক জানি না কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কি ধরনের ক্ষতি হয়েছে, এই বিষয়টা কিন্তু আমরা এখনো জানি না। আমরা গত বছর পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত যে কাজগুলো হয়েছে, আপনি জানেন আমরা কিন্তু একবারে বসেছিলাম না। আমাদের শিক্ষার্থীরা বসেছিলেন না, আমাদের অভিভাবকরা বসেছিলেন না, শিক্ষকরা বসেছিলেন না। তারা অনলাইন ক্লাস নিয়েছেন, টিভি ক্লাস হয়েছে, এবং একটা খুব বড় বিষয় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এবং এই 3টি বিষয় কিন্তু ফুললি ফ্লেজেডলি ওয়েতে চলেছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এবং গত বছর ডিসেম্বর পর্যন্ত যে অগ্রগতি হয়েছে সেটা কিন্তু আমরা মেপেছি। আমাদের একটা রিসার্চের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে কতটুকু ক্ষতি বা লাভ হলো। তাতে কিন্তু খুব বেশি ক্ষতি আমরা দেখিনি রিসার্চের ফাইন্ডিং অনুযায়ী। কিন্তু এই বছর আমরা এখনো মাপিনি, এই বছরের বিষয়টা আমরা এখনো বলতে পারছি না, কিন্তু আমরা এটা মাপবো যে আসলে কতটুকু ক্ষতি হলো। আরেকটি মাপা তো হবেই, আমাদের যখন স্কুল খুললো আজকে, আমাদের শিক্ষকরা যখন ক্লাস নেবেন তখনই বুঝতে পারবেন যে তার কোন শিক্ষার্থী কতটুকু ক্ষতির শিকার হয়েছে। ফলে এই ক্ষতিটা মাপাটা হচ্ছে প্রথম পদক্ষেপ, যে আসলে কতটুকু ক্ষতি হলো। আমরা তো এমনিতেই সবাই বলছি, মানে একটা হাইপোথেসিস দিচ্ছি, আন্দাজ করে বলছি যে একটা বিরাট ক্ষতি হয়ে গেল, এরকম কথা বলে ফেলছি, কিন্তু আসলে কতটুকু ক্ষতি হলো সেটা এখন বোঝা যাবে যদি আমাদের শিক্ষকরা বুঝবেন এবং আমরা যদি একটা রিসার্চ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো। এবং সেই মেজারমেন্টের উপর নির্ভর করে আসলে আমরা পদক্ষেপটা নিতে হবে, যে কি পদক্ষেপ নেব। যেমন ধরেন, যদি ক্ষতিটা ছোট হয় তাহলে আমাদের শিক্ষকরা তাদের রেগুলার ক্লাসের সঙ্গে এটা ইন্টিগ্রেট করতে পারবেন, অর্থাৎ এই রেমেডিটা তারা ইন্টিগ্রেট করে আমাদের শিক্ষার্থীদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। আর যদি খুব বড় হয় তাহলে কিন্তু আমাদের অন্য ক্লাস বা রিমিডিয়াল ক্লাস এই দিকে যেতে হবে। তো সেটা আমরা বুঝতে পারবো আসলে এই ক্ষতিটা মাপার পরে। প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন এর জন্য। এনআই খান, সাবেক শিক্ষা সচিব, আপনাকে অনেক ধন্যবাদ। আর সময় পেলে হয়তো আরেকটু আপনাদের কাছে জানতে পারতাম। আজ এ পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। ভালো খবর হলো যে স্কুল কলেজ খুলেছে, আমাদের ছেলেমেয়েরা স্কুলে ফিরে গিয়েছে, তাদের চোখে মুখে আনন্দ দেখেছেন আপনারা। আমরা চাই যেটা মানে অব্যাহত থাক, করোনা আমাদের আবার থাবা না দিক, সেই প্রত্যাশা করি, এবং এজন্য আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকা দরকার। প্রিয় দর্শক, দেখা হবে আগামী সপ্তাহে।